এই জিনিসটা এর যদি সারকামফারেন্স কি হয় 1.5 ইঞ্চি, সরি 1.5 ইঞ্চি বা হাফ ইঞ্চি কম হয়, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো স্যাসকট, তখন সেটাকে আমরা বলবো কট। ঠিক আছে, যদি কারোর এর সারকামফারেন্স হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির কম হয় তখন সেটাকে বলবো কট। আর যদি এর সারকামফারেন্স, এই যে এর সারকামফারেন্স বা পরিধি যদি হাফ ইঞ্চির বেশি হয় তখন সেটাকে আমরা বলবো রোপ। ঠিক আছে, তাহলে রোপ আর কট বোঝা গেল। আর এইটার লেন্থ যদি 15 থেকে 20 ফুট হয় তখন সেটাকে আমরা বলবো স্যাসকট। তাহলে নিশ্চয়ই আজকে থেকে আমরা কি, যদি হাফ ইঞ্চির কম সারকামফারেন্সের যদি কোনো দড়ি পাই তাহলে সেটাকে আমরা কি বলবো, কট। সেটাকে আর রোপ বলবো না। তাহলে রোপ কাকে বলবো, রোপ যদি হাফ ইঞ্চির বেশি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এইবার আমরা আসি আজকে এই রোপ সম্পর্কে কিছু জানবো। তাহলে আপনারা কি জানেন এই রোপ কোন কোন গাছের থেকে তৈরি হয় বা কি থেকে তৈরি হয়? তাই তো। আর কি? নারকেল গাছ থেকে। নারকেল গাছ থেকে যেটা হয় সেটাকে আমরা বলি কয়ার, COIR। ঠিক আছে, তারপরে ম্যানিলা ঘাস থেকেও দড়ি তৈরি হয়। ঠিক আছে, ম্যানিলা ঘাস। আচ্ছা, এইবার আমরা কয়েকটা দড়ি সম্পর্কে জানবো, বিভিন্ন শ্রেণী বিভাগ সেটা সম্পর্কে জানবো। ফার্স্টে আমরা আসি স্ট্যাটিক রোপ। 1 নম্বর আসছি স্ট্যাটিক রোপ। স্ট্যাটিক রোপ কাকে বলবো? স্ট্যাটিক রোপ কাকে বলবো কেউ কি জানেন? স্ট্যাটিক রোপ সেই রোপটাই বলবো। দেখুন, আপনারা অনেক সময় দেখেছেন দড়ি যদি টানাটানি করা হয় অনেক সময় কি হয়, ছিঁড়ে যায়। তো ঠিক আছে, হয়তো লেন্থটা হয়তো বেড়ে যায় বা কমে যায়, এরকম ব্যাপার বুঝতে পেরেছেন আপনারা, তাই তো? আর হ্যাঁ, এক্সটেনশন হয়। এই যেটাকে আমরা স্ট্যাটিক রোপ বলবো না, সেটার কোনো রকম যদি আমরা টানি যতই প্রেশার দিই সেটা বড় হবে বা ছোটও হবে। তাহলে স্ট্যাটিক রোপ কাকে বলবো? ফিক্সড যেগুলো, যে সমস্ত দড়ি যদি আমরা টানাটানি করেও বড় বা ছোট হচ্ছে না সেই সমস্ত রোপকে আমরা বলবো স্ট্যাটিক রোপ। হ্যাঁ, এই স্ট্যাটিক রোপ আবার 3 রকমের হয়। একটা হয় কি স্যাসকট, হ্যাঁ, আরেকটা হয় ল্যাসিং রোপ। ঠিক আছে, ল্যাসিং রোপ যেগুলো মানে এই যে এইটাকে আমরা নর্মালি ল্যাসিং রোপ বলবো। এর লেন্থটা মোটামুটি হয় 40 ফুটের মধ্যে। ঠিক আছে, আর তারপরে আসছে সেমি স্ট্যাটিক রোপ। ঠিক আছে, সেমি স্ট্যাটিক রোপ কাকে বলবো? তাহলে স্ট্যাটিক নিশ্চয়ই বুঝতে পারলেন। স্ট্যাটিক মানে কি, যে বাড়ছেও না কমছেও না, মানে ফিক্সড যেটা থাকে। এবার আসছি সেমি স্ট্যাটিক। সেমি স্ট্যাটিক কোনগুলোকে বলবো? দেখা গেলো কিছু রোপ আছে না, হয়তো টানলে সামান্য বড় হয়, আবার ছেড়ে দিলে সেটা কি হয়, নর্মাল হয়ে যায়, তাই তো? সেইগুলোকে আমরা বলবো সেমি স্ট্যাটিক রোপ। তাহলে সেমি স্ট্যাটিক রোপ বলতে বুঝি যে সমস্ত রোপগুলো টানাটানি করলে হয়তো 20% পারে, 20% পারে, সেটাকে আমরা বলবো সেমি স্ট্যাটিক রোপ। হ্যাঁ, সেমি স্ট্যাটিক রোপ। হ্যাঁ, আর আর একদম লাস্টে যেটা আছে ডাইনামিক রোপ। ডাইনামিক রোপ মানে কি, যে সমস্ত রোপ টানলে 40% মতো পারে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো ডাইনামিক রোপ। তাহলে রোপ করকম জানলাম, 3 রকম, একটা স্ট্যাটিক, সেমি স্ট্যাটিক আর ডাইনামিক। তাহলে স্ট্যাটিক মানে কি, এটা টানাটানি করলেও পারছে না। সেমি স্ট্যাটিক মানে 20% পারছে, আবার আগের পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসছে, সেমি স্ট্যাটিক। আর লাস্ট কি বলেছি, ডাইনামিক। তাহলে ডাইনামিক কোনটা? 40%। এটা 40% পারে। ঠিক আছে, এই সেমি স্ট্যাটিক আর ডাইনামিকের উদাহরণ হলো কারমেন্টাল রোপ। ঠিক আছে, কারমেন্টাল রোপ, কারমেন্টাল রোপ নিয়ে আসলে ওটা তাহলে লাস্টে দেখিয়ে দেবেন। ঠিক আছে, হলো। এইবার তাহলে আমরা আসি কিছু নট আর হিচ যেগুলো আছে। হ্যাঁ, এবার নট আর হিচ, তাহলে দড়ি সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার নট আর হিচ সম্পর্কে জানবো। ঠিক আছে, আজকে না ছবিটা নিশ্চয়ই জানেন এই যে একটা, এটা স্যাসকট, তাই তো? এইবার এর লাস্টে দেখুন তো কি বাঁধা আছে, নর্মাল একটা নট বাঁধা আছে, তাই তো? কেন বাঁধা আছে? যাতে খুলে না যায়, তাই তো? এই যে যদি খুলে যায় তার মানে কি, দড়িটা নষ্ট হয়ে যাবে। আর দড়ি কি দিয়ে তৈরি সেটা আমি বলেছিলাম, সেটা বলি যে এই যে জিনিসগুলো থাকছে, তো জুট জানি, এই যে জিনিসগুলো থাকছে এইগুলোকে আমরা কি বলি, ফাইবার। একদম খুব সুন্দর বলেছেন, এইগুলোকে বলি ফাইবার।
কয়েকটা ফাইবার মিলে কি তৈরি হচ্ছে? ইয়ার্ন। কয়েকটা ফাইবার মিলে তৈরি হচ্ছে ইয়ার্ন, আর কিছু ইয়ার্ন মিলে কি তৈরি হচ্ছে? স্ট্র্যান্ড। ঠিক আছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটাকে আমরা বলি স্ট্র্যান্ড। ঠিক আছে, এই কয়েকটা স্ট্র্যান্ড মিলে একটা দড়ি তৈরি হয়। ঠিক আছে, এবার এই সমস্ত জিনিসগুলোকে যখন মাথায়, এটা একটা গিট জিনিস, গিটের এপিতে দেখুন, নটের এপিতে দেখুন, এটা কিন্তু ইয়ার্নগুলো খুলে গেছে, সব কিছু খুলে গেছে। তো এই যে একটা দেওয়া হচ্ছে মানে রোগটাকে সিকিউর করার জন্য, যাতে রোগটা নষ্ট হয়, এই যে নট, জাস্ট সিম্পল এরকম একটা নট দিয়ে দিচ্ছি, এটাকে আমরা বলি থাম নট। তাহলে 1 নম্বরে হেডিং করুন থাম নট। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন এটার মধ্যে কিচ্ছু নেই। নর্মালি কি করা হয়, আমরা দড়িটাকে সুরক্ষিত রাখার জন্য করছি কি, এই যে একটা নট দিচ্ছি, এটাকে আমরা বলবো থাম নট। হ্যাঁ, তারপরে সেকেন্ড চলে আসুন 2 নম্বর হেডিং দিই। হ্যাঁ, হয়েছে থাম নট, বুঝতে পেরেছেন? থাম নটটা কি, সিম্পল এইরকম একটা নট দিচ্ছি। কেন দিচ্ছি এটা? এটা কোথায় দিচ্ছি? দড়ির এন্ডে। হ্যাঁ, কোথায় বাজছে এটা? এন্ডে। তারপরে 2 নম্বরে লিখুন রিপ নট, REEF। হ্যাঁ, সেকেন্ডে লিখুন রিপ নট, REEF, রিপ নট। রিপ নট কোথায় দেওয়া হয়? দুটো সেম সার্কামফারেন্সের দড়ি। দেখুন আমরা কোনো রেস্কিউ ওয়ার্কে গেছি, তখন আমাদের কি হচ্ছে, দড়ি কম পড়ছে, কিন্তু আমাদের এই দড়ি অনেকগুলো আছে। তো আমরা কি করব, যখন দুটোর দড়িকে জোড়া লাগাতে হবে, তখন আমরা কি করব, সেম সার্কামফারেন্স, ভিডিও করব, ঠিক আছে, বন্ধ করুন, ফোন বন্ধ করুন, এগুলো ইয়েতে পেয়ে যাবেন। সেম সার্কামফারেন্স, আর স্যার তো করছেন, সেম সার্কামফারেন্সের কোনো দড়ি, সেই দড়িগুলোকে আমরা জোড়া দিয়ে ইউজ করবো রিপ নট। এটা তারা দেখিয়ে দেবে সাথে। ঠিক আছে, এটার একটা রুলস আছে, লেফট ওভার রাইট, রাইট ওভার লেফট, টার্ন, এরকম করে নর্মালি এরকমভাবে বেঁধে দেওয়া হবে। ঠিক আছে, হলো। তারপরে 3 নম্বরে লিখুন, যেটা দিয়েছেন এটা রিপ নট ছিল। হ্যাঁ রিপ নট, লেফট ওভার রাইট, রাইট ওভার লেফট, টার্ন। বললাম যখন সেম সার্কামফারেন্সের দড়ি এবং দড়ি যদি ড্রাই হয়, তবেই আমরা কি করব, দুটো দড়ি জোড়া লাগানোর ক্ষেত্রে রিপ নট ইউজ করব। তাহলে বুঝতে পারলেন রিপ নট কোথায় ইউজ করছি আমরা, কোথায়? দুটো সেম সার্কামফারেন্সের ড্রাই দড়ি, শুকনো দড়ি আমরা জোড়া লাগাতে, লেন্থটাকে আরো বাড়ানোর জন্য আমরা রিপ নট দিচ্ছি। এইবার ধরুন আপনার কাছে এরকম একটা দড়ি আছে আর ওরকম একটা মোটা দড়ি আছে, কিন্তু আপনাকে রেস্কিউ ওয়ার্ক করতে হবে বা ওই বিল্ডিং থেকে নিচে নেমে আসতে হবে, তো তখন তো আপনাকে দড়ি জোড়া দিতেই হবে, আপনি পাচ্ছেন না কিছু। তখন আমরা কি করি, তখন আমরা ওই দুটো দড়ি মানে আলাদা সার্কামফারেন্স, সেরকম দড়ি জোড়া দেওয়ার জন্য আমরা করি ডাবল শিট। ঠিক আছে, কি করি, ডাবল শিট বেল্ট। ঠিক আছে, ডাবল শিট বেল্টটা কেমন হয়, আর লুপগুলো পরে দিই, লুপ বাইডেন করবো এরকম ভাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা 3 নম্বর। দেখে নিন সবাই ডাবল শিট বেল্টটা কেমন হয়। এরকম প্রথমে এই যে আমার যেটা হাতে থাকে সেটাকে আমরা বলবো কি, রানিং পার্ট, আর যেটা নিচে থাকছে সেটা স্ট্যান্ডিং পার্ট, মানে এটা পড়ে আছে তাই জন্য স্ট্যান্ডিং পার্ট। এটা এখান দিয়ে নিয়ে মানে আরেকটা সার্কামফারেন্সের দড়ি, এইভাবে আঙুলটা রাখলাম, জাস্ট এই নেব, এরকম এটা একবার দুবার করবো, ব্যাস এই যে হয়ে গেল। এটা না আর জিন্দেগিতে খুলবে, এটা হচ্ছে ডাবল শিট। ঠিক আছে, সেটা আলাদা সার্কামফারেন্সের দড়িকে জোড়া লাগানো। ঠিক আছে, সেটা তখন আমরা করি ডাবল শিট বেল্ট। তারপরে 3 নম্বরে লিখি বো লাইন। বো, BOW, বো, LIN, লাইন লিখেছেন সবাই। বো লাইন, বো লাইন, বো লাইন মানে কি, কোনো একটা ফিক্সড লুপ তৈরি করার জন্য আমরা এই বো লাইন ইউজ করি। হ্যাঁ, অনেক সময় আমরা কোনো রেস্কিউ ওয়ার্কে গেছি তুলতে, বা কেউ হয়তো অন্ধকারের মধ্যে আছে, তাকে বো লাইন দিয়ে নিয়ে আসা, কিংবা গরুর গলায় ফাঁস দেওয়ার জন্য বো লাইন বানায়। ঠিক আছে, বো লাইন 2-3 রকমভাবে, কেউ চোখ বুঝে কোমরেও বাঁধতে পারে, আবার নর্মালি হাতেও করা যায়। হ্যাঁ, আমি একটা হাতে দেখাই। এই ফার্স্টে এটাকে কি বলে, লুপ বলে, লুপ। লুপ, তাই তো। তাহলে ফার্স্টে আমরা একটা কি, স্ট্যান্ডিং পার্টের উপরে একটা লুপ বানিয়ে দিলাম, আর রানিং এন্ডটাকে নিয়ে এরকম দিলাম। এবার যে স্ট্যান্ডিং পার্ট যেটা পড়ে আছে সেটাতে জাস্ট একটা পেজ দিয়ে আবার এখান দিয়ে টেনে দেবো, এই হয়ে গেল আমার বো লাইন। ঠিক আছে, তাহলে বো লাইন বোঝা গেল। বো লাইনটা কোথায় তৈরি করা হচ্ছে, একটা ফিক্সড কোনো লুপ তৈরি করা হচ্ছে।
ঠিক আছে, এটাতে আপনার কোমরও বাঁধা যেতে পারে। আপনি কোনো অন্ধকার জায়গায় পড়ে আছেন, এই বোলাইন বেঁধে নিয়ে টেনে নিয়ে আসতে পারেন কোনো মানুষকে, কিংবা গরু বাঁধার জন্য এটা কাজে লাগতে পারে। হ্যাঁ, বোলাইন দিই আর কি আরেকটা দেখে নিন, এইটাকে বলবো ডাবল ফিগার অফ 8। হ্যাঁ, ডাবল ফিগার অফ 8 জাস্ট এরকম। হ্যাঁ, দইটাকে দুভাগ করে নিলাম। ফার্স্টে ফিগার অফ 8 ছিল, আমরা ওটা না দেখিয়ে ডাইরেক্ট ডবল ফিগার অফ 8 দেখাচ্ছি। দুটো সেমই জিনিস, যদি ফিগার অফ 8 দেখাতাম তাহলে সিঙ্গেল দড়ি নিয়ে করতে হতো, আর ডাবল ফিগার 8 এটা মাঝখান দিয়ে ভাঁজ করে এই ধরলাম, এখানে এরকম একটা দিলাম, এই চলে, এটা আমার সামনে চলে এসছে। তো এবার জাস্ট এখান দিয়ে ঢুকিয়ে দেব। এই দেখুন 8-এর মতো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ডাবল ফিগার অফ 8। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম আজকে? এগুলো হলো নট। হ্যাঁ, কয়েকটা নট শেখা হলো। এবার চলে আসুন হিচ। দেখুন সবাই, HITCH হিচ। এক নম্বরে লিখুন ক্লোভ হিচ, CLOVE। ফার্স্টে লিখুন ক্লোভ হিচ। হ্যাঁ, লিখেছেন সবাই? ক্লোভ হিচ খুব সহজ। এই দিলাম, এই একটা অবজেক্ট জাস্ট দিলাম। হ্যাঁ, এটাকে কি করব? অপোজিট দিয়ে ঘোরাবো। হ্যাঁ, এদিক দিয়ে নিচ টেনে নিলাম, এবার জাস্ট এটাকে উল্টো দিকে ফেললাম, হলো। এবার একটা লুপ, দুটো লুপ তৈরি হবে, সেকেন্ড যে হোলটা তৈরি হয়েছে এখান দিয়ে টেনে নিলাম, এটা হয়ে গেল আমার ক্লোভ হিচ। এটা হয়ে গেল ক্লোভ হিচ। হ্যাঁ, তাহলে বোঝা গেল। তাহলে এটা গরু কোনো খুঁটিতে বাঁধলে ক্লোভ হিচ বাঁধা হয়। ঠিক আছে, এক ক্লোভ হিচ হলো। তারপর 2 নম্বরে লিখুন টিম্বার হিচ। সেকেন্ডে লিখুন টিম্বার হিচ। টিম্বার মানে কি? টিম্বার মানে কাঠ। ধরো কোনো বড় কাঠের গুঁড়িকে টেনে নিয়ে আসছে, বা চোররা, এই পুলিশরা কি করে, কয়েদি ধরার জন্য কোমরে এই টিম্বার হিচ বাঁধে। হ্যাঁ, টিম্বার হিচ বাঁধা হয়। টিম্বার হিচটা কি? জাস্ট ওইরকম নিলাম। হ্যাঁ, এটা ফেললাম, কভার দেবো, মিনিমাম 3 বার দিতে হবে, আর ম্যাক্সিমাম আপনি যত ইচ্ছা, আপনার যত ইচ্ছা দিতে পারেন। ব্যাস, এবার এটা যত টানবে, যদি কোনো কয়েদি বলছে যে আমি যাব না, দাঁড়াচ্ছি, হ্যাঁ, সে হয়তো যেতে চাইছে না, পুলিশ যত টানবে না, এটা তত তার পেটে বেশি আটকে যায়। হ্যাঁ, হ্যাঁ বলুন, কিছু বলুন। नहीं खुलेगा। এটা কখনো খুলবে না, এটা যত আপনি টানবেন তত টাইট হবে। হ্যাঁ, গিঠা भी नहीं बैठेगा। টাইট হবে, কখনো খুলবে না এটা। ঠিক আছে, এটা যদি গিট এখানে নাও থাকতো তাও খুলতো না। खुलेगा भी नहीं, वो गिट बैठेगा भी नहीं। जब खुलोगे आराम से खुल जाएगा। যত টানবেন না এটা তত টাইট হবে। এটা কি? এটা তো হিচ। হিচ কি হয়? হিচ কি হয়? হিচ যত আমরা টানি তত কি হয়? তত শক্ত করে বাঁধে। ক্লোভ হিচ ফার্স্টে দেখলেন, ক্লোভ হিচটা ফার্স্টে দেখলেন। ক্লোভ হিচ কি হচ্ছে? আপনি যত টানবেন, এটা এটা কিন্তু নর্মালি খুলেই আছে, আপনি যত টানবেন এটা তত টাইট হবে। ঠিক আছে, আর তারপরে 3 নম্বরে লিখুন ড্র হিচ। হ্যাঁ, হিচ মতলব ফাঁস। থার্ড লিখুন ড্র হিচ। ঠিক আছে, লিখেছেন? ড্র হিচটা কি জিনিস? আপনি কোনো পাহাড় থেকে নামছেন, হ্যাঁ, আপনি রক ক্লাইম্বিং করছেন, এবার সেখানে আপনি খুব দামি একটা দড়ি নিয়ে গেছেন। হ্যাঁ, তো পাহাড় থেকে ফার্স্টে নেমে এলেন, একটা উঁচুতে ছিলেন, সেখান থেকে নেমে এলেন। এবার তারপরে কি দড়িটা কি ওখানে রেখে চলে আসবেন? আপনি উপরে এমনভাবে বাঁধবেন যাতে আপনি নিচে চলে আসবেন, আপনার দড়িটাকে টানলেও দড়িটাও আপনার উদ্ধার হয়ে যাবে। তাই জন্য এটাকে কি বলা হয়? ড্র হিচ বা সেলফ রেস্কিউ নট। এর আরেকটা নাম হলো সেলফ রেস্কিউ নট। ঠিক আছে, তো ড্র হিচটা কিভাবে হয় দেখুন। সিম্পল এরকম দিলাম। হ্যাঁ, এই ফার্স্টে একটা নিলাম, নিয়ে এখানে লাগিয়ে দিলাম, হলো। এবার এটাকে টেনে টাইট করে দিলাম। এবার এটাকে এখান দিয়ে নেব, এই যে এর মধ্যে দিয়ে দিয়ে এটা আবার এরকম বাঁধিয়ে দিলাম। এবার এটাকে টানলাম। হ্যাঁ, এবার এই দুটোকে একসঙ্গে ম্যারি করলাম। এবার এটা ছেড়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, হ্যাঁ, এটা আরেকবার দেখিয়ে দিই।
এটা সাউন্ড ফার্স্ট এটা এখানে দিলাম, এবার এটাকে টেনে নিলাম, হ্যাঁ হলো। এবার আবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, হলো। এবার এটা টেনে নিলাম, হ্যাঁ। এবার এই দুটোকে ম্যানেজ করলাম, হ্যাঁ। এবার আপনি টানুন, এই দুটোকে একসঙ্গে ধরুন, টানুন, খুলছে না? এবার এবার খুলে দিন, এবার এটা ধরে টানুন, হলো। এটাকে বলবো রহিত বা সেলফ রেস্কিউ না।